অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নির্যাতনের অভিযোগে সৎমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। শাওনের বিরুদ্ধে তার বাবা ও সৎমাকে শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। একই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। ৮০ বছর বয়সী ব্যক্তির সাথে ২৮ বছর বয়সী এক নারীর বিয়ে মেনে নিতে পারছিলেন না তার পরিবার। আর এই মেনে নিতে না পারাটা শুধু মতামত জানানো পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। ৮০ বছর বয়সী ওই ব্যক্তির আগের ঘরের প্রভাবশালী সন্তানেরা বাবাকে মাদকাসক্ত বানিয়ে পাঠিয়েছে রিহাবে, আর তার নতুন স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেল পর্যন্ত পাঠিয়েছেন। ৮০ বছরের যে ব্যক্তির কথা বলেছিলাম তার নাম মোহাম্মদ আলী, আর তার আগের ঘরের প্রভাবশালী ৩ সন্তানের একজন মেহের আফরোজ শাওন। পৃথিবীতে এখন পর্যন্ত একই সাথে ডজন খানেক বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করা যে কজন 12 ভাতারি আছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান মেহের আফরোজ শাওন। অথচ প্রেমের টানে বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করা শাওন নিজের বাবার বেলায় বেঁকে বসেছেন। মোহাম্মদ আলী তার মেয়ের চেয়েও 15 বছরের ছোট এক নারীকে বিয়ে করায় কোনোভাবেই স্বীকৃতি দিতে নারাজ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। এই মেহের আফরোজ শাওন তিনি নিজেকে অসৎ মানুষের মাঝে বিলিয়ে দিতে চাইছেন এবং তিনি একের পর এক অপরাধ করেছেন। আবার হুমায়ুন আহমেদের আদর্শবান স্ত্রীর দাবি করলেও আইনস্ত্রী জগতের ভয়ঙ্কর এক কলঙ্কিত নাম, এবং তিনি নিজের মা বাবাকে নিজেই অসৎ মানুষ দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করে নিজের ঘর বাড়ি ছাড়া করেছেন। সেই কারণেই তারা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত থানায় গিয়ে মামলা করেন মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে। সেই মামলায় গ্রেফতার করে নিয়ে রিমান্ডে উঠায় মেহের আফরোজ শাওনকে। সেই রিমান্ডে তার নিজের কুকর্মের কথা নিজের মুখেই নিজে স্বীকার করেন। তবে জনগণের দাবি একটাই, তাকে ফাঁসি দেওয়ার দাবি করেন। দর্শক, সেই বিষয়ে ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক, আসুন এবার আমরা দেখে আসবো এই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করে নিয়ে রিমান্ডে উঠিয়েছেন, এবং তার আগে দেখে আসবো এই মেহের আফরোজ শাওনের নিজের কুকর্মের কথা নিজের মুখেই নিজে স্বীকার করবেন। বছর বয়সী ব্যক্তির সাথে 28 বছর বয়সী এক নারীর বিয়ে মেনে নিতে পারছিলেন না তার পরিবার। আর এই মেনে নিতে না পারাটা শুধু মতামত জানানো পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। ৮০ বছর বয়সী ওই ব্যক্তির আগের ঘরের প্রভাবশালী সন্তানেরা বাবাকে মাদকাসক্ত বানিয়ে পাঠিয়েছে রিহাবে, আর তার নতুন স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেল পর্যন্ত পাঠিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে টিম 15 মিনিটস অনুসন্ধান শুরু করে। আমরা প্রথমে ইমেইলে দেয়া নম্বরে কল করে ওই নারীর সাথে কথা বলে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই। আমি একটা বিয়ে করি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নামের একটা লোককে। তো সেই লোকটা হচ্ছে আমাকে বিয়ে করে, আমি তার সেকেন্ড ওয়াইফ। উনি প্রতারণা করে বিয়ে করে, ওনার ওয়াইফ ছিল আগে, সেটা আমাকে বলে। তো পরবর্তীতে আমি জানতে পারি যে সে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী হচ্ছে, তার মেয়ের নাম হচ্ছে শাওন। শাওন হচ্ছে মেহের আফরোজ শাওন, লেখক হুমায়ুন আহমেদের ওয়াইফ যে শাওন আছে না, ওই শাওন। এক গল্পের মাঝে ট্র্যাজেডি, কমেডি, রোম্যান্স সবকিছুই আছে। আমরা এতক্ষণ ৮০ বছরের যে ব্যক্তির কথা বলেছিলাম তার নাম মোহাম্মদ আলী, আর তার আগের ঘরের প্রভাবশালী ৩ সন্তানের একজন মেহের আফরোজ শাওন। পৃথিবীতে এখন পর্যন্ত একই সাথে ডজন খানেক বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করা যে কজন 12 ভাতারি আছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান মেহের আফরোজ শাওন। অথচ প্রেমের টানে বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করা শাওন নিজের বাবার বেলায় বেঁকে বসেছেন। মোহাম্মদ আলী তার মেয়ের চেয়েও 15 বছরের ছোট এক নারীকে বিয়ে করায় কোনোভাবেই স্বীকৃতি দিতে নারাজ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। কিন্তু বাবা মোহাম্মদ আলীও নাছোড় বান্দা। চুপি চুপি চলতে থাকে প্রেম সংসার। এরই মধ্যে বেশ কয়েকবার নতুন বউয়ের সাথে বিভিন্ন হোটেলে একান্তের সময়ও কাটিয়েছেন শাওনের বাবা মোহাম্মদ আলী। 24শে ফেব্রুয়ারি আমরা হোটেল পূর্বানীতে মিট করি, এবং উনি ওনার নিজের নামে ওখানে রুম রাখার পরে বিকেল 4টা সাড়ে 4টা নাগাদ আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি আলী ওখানে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিল। আমি যাওয়ার পরে রুমে গেলাম। যাওয়ার পর আমরা প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত ওখানে ছিলাম। আমাকে বললো 9টার মধ্যে যদি বের না হই 10টা বাজলে আমাকে আবার মারবে বাসা থেকে। মানে এরকম একটা এজের লোককে যে বাসা থেকে মারবে, এটাও তো একটা আনবিলিভেবল একটা ব্যাপার যে আমাকে মারবে। তো তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে সে ভয়ে থাকে। কিন্তু খুব বেশি দিন লুকিয়ে তাদের এই বিয়ের সম্পর্ক গোপন রাখা সম্ভব হয়নি। শাওনের পরিবার বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে মারাত্মকভাবে মেরে রক্তাক্ত করেন।
মোহাম্মদ আলীকে তার স্ত্রী আর মেয়েরা মিলে মেরে ফেলতে পারে এমন শঙ্কায় নিশিকে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করেন মোহাম্মদ আলী। কথা মতো তার দ্বিতীয় স্ত্রী নিশি তাদের বাড়িতে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন শাওন ও তার দেহ ব্যবসায়ী দুই বোন। সে আমাকে কিন্তু দেখাইছিল, তার গেঞ্জিটা উঠায় পেটের কাছ থেকে দেখাইছিল যে আমাকে এইভাবে টর্চার করে। মোহাম্মদ আলী বাড়ি থেকে বেরিয়ে গেলে সব সম্পত্তি তাদের হাতছাড়া হয়ে যাবে এমন আশঙ্কায় 2024 সালের এপ্রিলের 1 তারিখে শাওন তার বাবাকে মাদকাসক্ত সাজিয়ে জোর করে উত্তরার একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করা। 2024 সালের 1 এপ্রিল রিহ্যাবে পাঠানোর দিন মোহাম্মদ আলীর সাথে নিশির সব শেষ কথা হয়। রিহ্যাবে নেয়ার পর তার উপর কিভাবে নির্যাতন চালানো হয়েছিল তার কিছু রেকর্ডও নিশি তার ফোনে রেকর্ড করেছিলেন। তবে নির্যাতন শুরুর এক পর্যায়ে মোহাম্মদ আলীর মোবাইল, মানিব্যাগ সহ সবকিছু নিয়ে নিলে তার সাথে আর যোগাযোগ করতে পারেনি নিশি ইসলাম। রিহ্যাবে ভর্তির পর মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে উত্তরার ওই রিহ্যাব সেন্টারটিতে গিয়ে নানাভাবে স্বামীকে উদ্ধারের চেষ্টা করেছিলেন নিশি, কিন্তু কোনোভাবেই তার স্বামীর সাথে আর দেখা করতে পারেননি। মানে ঢোকার আগে এবং পরে এটাতে তালা মেরে দেন, তাই না? হ্যাঁ, রিহ্যাবে আছে কিনা নিশ্চিত হতে না পেরে তার স্বামীর খোঁজে শাওনদের বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন নিশি ইসলাম, কিন্তু ঝুঁকি নিয়ে শাওনদের বাড়িতে গেলে তার উপর শারীরিক নির্যাতন চালায় শাওন এবং তাদের বাড়ির দারোয়ান শরীফ। শরীফ হচ্ছে মূলত ওই বাসায় কেয়ারটেকারের দায়িত্ব পালন করছে। তো শরীফ হচ্ছে ওই বাসায় আমাদের ঢোকা নিয়ে খুবই আপত্তি জানায়। সে খুব নোংরা ভাষা ইউজ করে যে সে এটা করবে ওইটা করবে, তো মানে রেপ পর্যায়ে চলে যায়। যেটা সিংজন, সেজতি, সিংজনের হাজব্যান্ড, এরা মিলে আমাকে হচ্ছে ওইখান থেকে মানে খুব অকথ্য গালাগালি করে এবং আমাকে মারে। যখন এখানে মারছে আর এখানটায় যখন মারছে একটা, তখন আমার এখান থেকে রক্ত বের হয়ে সেন্সলেস হয়ে যায় আমি। ওরা তারপরে আমি আর দেখিনি। মারধর করেই ক্ষান্ত থাকেননি। মোহাম্মদ আলীকে রিহ্যাবে পাঠানোর 4 দিনের মাথায় 2024 সালের এপ্রিলের 4 তারিখে মিথ্যে মামলায় নিশিকে পাঠানো হয় জেলে। আমার প্রাক্তন হাজব্যান্ডকে নিয়ে মামলাটা দেয় যে আমার প্রাক্তন হাজব্যান্ডের সাথে আমার এখনো অবৈধ সম্পর্ক আছে। এই মিথ্যা মামলাটা শাওন নিজেই দিছে এবং নিজে ইচ্ছা করে মিথ্যা কথাটা লিখছে। এই মিথ্যা মামলা পুরো সাজানো এবং কাল্পনিক। ফেব্রুয়ারিতে বিয়ে হয়, মার্চ মাসের 29 তারিখে কুরিয়ারে আমার বাসায় একটা শাড়ি আসে। ওই শাড়িটা আলী পাঠাইছে। আর প্রথম গিফটটা সে দেয় হচ্ছে তার হাতের থেকে একটা ঘড়ি খুলে 3টা গিফট আলী আমাকে দেয়। শাওনের হাত কতদূর পর্যন্ত লম্বা ছিল সেটা তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী কিছুটা টের পেয়েছিলেন। শাওনের কথা মতো নিশি আক্তারকে শায়েস্তা করতে তৎকালীন ডিবি প্রধান হারুন, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি নাজমুল, ডিএমপি কমিশনার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে ফোন করে মামলা নেয়ার জন্য চাপ দিয়েছিলেন। এখানেই শেষ নয়, শাওনের প্রতি ডিবি হারুন এতটাই সন্তুষ্ট ছিল যে বাড্ডা থানা মামলা নেয়ার আগেই নিশিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে বাড্ডা থানায় দিয়ে আসেন পুলিশ। সম্পূর্ণ সাজানো একটি মামলায় আটক হয়ে 61 দিন জেল খেটে জামিনে বের হবার পরেও নিশিকে স্থায়ীভাবে জেলে আটক রাখার জন্য ক্ষমতার সবটুকু ব্যবহার করেছিল শাওন ও তার পরিবার। বিশেষ করে শাওন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ পদ্ধতিতে খুশি করে আইন আদালত সবকিছু নিজের ইচ্ছে মতো কাজে লাগিয়েছিল। আমার প্রাক্তন হাজব্যান্ডকে যে নিয়ে আসছিল, ওর সাথে যে ডিভোর্সের একটা কপি আমি যে ইয়েকে দেখাবো, ওসি সাহেবকে দেখাবো, আমি বের করছি। সাইফুল ওটা ডিলিট করে দিয়ে বসে কই তার সাথে ডিভোর্স হয় না, ডিভোর্স না হয়েই সে মোহাম্মদ আলীকে বিয়ে করছে এই বলে তাকে সহ আসলে অ্যারেস্ট দেখানো হয়। শাওন বলতেছে যে আমার বাপ ঝুন্নারকেল হয়েছে, মরে যাবে 2 দিন পরে, এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব, দিয়ে তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিব, মানে এরকম বলতেছে। তার মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায় পাঠাবে যেখানে আমি সূর্যের আলো দেখতে পাবো না, এই ধরনের কথা সে বলছে এখানে। এবং আমি রোজা ছিলাম, সে মারতেছে আবার সে কফি খাচ্ছে, হ্যাঁ, নাজমুল ইসলামের সাথে। তো ওইখান থেকে তারা ডিবি হারুন, তারপরে নাজমুল ইসলাম এবং মনিরুল ইসলাম, এরা সবাই হচ্ছে একটা পর্যায়ে ওসি ইয়াসিন গাজীকে খুবই প্রেশার দিয়ে মামলাটা এখানে নেয়। তারা মামলা নিচ্ছিল না, হ্যাঁ, বাড্ডা থানা মামলা নিচ্ছিল না, পরবর্তী ওদের প্রেশারে কিন্তু মামলাটা নেয়। এরই মধ্যে শাওনের বাবাকে তার দ্বিতীয় স্ত্রী নিশির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শর্তে রিহ্যাব থেকে বের করে আনা হয়। আদালতে শাওনের বাবা মোহাম্মদ আলী দণ্ডবিধির 161 ধারায় যে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিতে তিনি বলেছেন তার সাথে নিশির কখনোই বিয়ে হয়নি, বরং নিশির বাড়িতে তিনি চায়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখানেই তাকে জোর করে কিছু কাগজপত্রে সই করিয়ে রাখা হয়। নিশির কাছে থাকা কাবিননামাটিও ভুয়া বলে দাবি করেছিলেন শাওনের বাবা মোহাম্মদ আলী। শাওনের বাবা তার দ্বিতীয় স্ত্রী নিশির বাসায় জোর জবরদস্তি করে কাগজে সই করানোর দাবি করলেও আমাদের হাতে আসা বিবাহের দিনের কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মোহাম্মদ আলী অত্যন্ত খোশ মেজাজে বিয়ের কাবিননামায় সই করছেন। স্যার, এখানে একটা স্বাক্ষর দিবেন।
নিশি আক্তারের দাবি ছিল মোহাম্মদ আলীর সাথে তার পরিচয় হয়েছে স্যাটেল ম্যারেজ নামে একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে। নিশি তার চাহিদায় একজন নির্ভরযোগ্য স্বামী চেয়েছিলেন। অন্যদিকে ওই ম্যারেজ মিডিয়ার কাছে শাওনের বাবার চাহিদা ছিল অল্প বয়সী একজন সুন্দরী নারী। শাওনের বাবা ম্যারেজ মিডিয়াকে বয়সের শর্ত জুড়ে দিলেও নিশি আক্তারের পক্ষ থেকে বয়সের কোনো শর্ত ছিল না, যে কারণে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ফি নিয়ে তাদের দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেয়। অথচ নিশির বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে শাওনের বাবার সাথে তার প্রথম পরিচয় হয়েছিল একটি গ্যাস পাম্পে। যদিও স্যাটেল ম্যারেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের প্রতিষ্ঠানটির মাধ্যমেই নিশির সাথে মোহাম্মদ আলীর প্রথম পরিচয় এবং সাক্ষাৎ হয়। ওনার ওয়াইফ নাই বলতে একবার প্রসেসে সমস্যা আর উনি বিয়ে শাদী করবে, শেষ বয়সে ওনার পাশে একটা বন্ধু দরকার, ওনার ওয়াইফটা আছে ক্লিয়ার করে নাই। তখন আমি একটা ওনাকে মেয়ের পরিচয় করে দিচ্ছি, মানে পরিচয় মানে রেস্টুরেন্টে বসে কথা বলে। মোহাম্মদ আলী তার জবানবন্দিতে বলেছেন বাড্ডায় শাওনের বাবার মালিকানাধীন পাম্পে নিশির সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছে। নিশি ওই পাম্পে গিয়ে বাথরুম ব্যবহার করতে চাইলে নিশিকে ভিআইপি একটি বাথরুম ব্যবহারের সুযোগ করে দিয়েছিল মোহাম্মদ আলী। কিন্তু আমাদের অনুসন্ধানে সরেজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদ আলী তাদের মালিকানাধীন যে পাম্পে ভিআইপি বাথরুম ব্যবহার করতে দেওয়ার দাবি করেছেন সেখানে আসলে তেমন কোনো বাথরুমই নেই। মোহাম্মদ আলী তার জবানবন্দিতে জোর করে বিয়ের দাবি করলেও বিয়ের পর বেশ কয়েকবার তারা একান্তে সময় কাটিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় তাদের ঘোরাঘুরির বেশ কিছু ছবিও নিশির সংগ্রহে রয়েছে। এর মধ্যে মতিঝিলের হোটেল পূর্বানীতে একাধিকবার সময় কাটিয়েছেন মোহাম্মদ আলী এবং নিশি, যে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ আমাদের কাছে স্বীকার করে। বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 22 এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পারিবারিক বিরোধের জেরে শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় শাওনের সঙ্গে পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ মোট 12 জনকে আসামি করা হয়েছে। আদালতে হাজির হয়ে বাড্ডা থানার তৎকালীন 2 পুলিশ সদস্য অভিযোগের সত্যতা স্বীকার করেন। তারা বলেন, ওসির নির্দেশে নিশি ইসলামকে আটক করে নির্যাতনে অংশ নেন। তবে মামলার প্রধান আসামি শাওন সহ অন্যান্যরা আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, 2024 সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের জন্য একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন। সেই সূত্রে পরিচয় এবং পরবর্তীতে নিশি ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি জানার পর শাওন বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। অভিযোগে আরও বলা হয়, শাওন ও তার ভাই বোনেরা ক্ষমতার অপব্যবহার করে নিশিকে 6 মাসের জন্য জেলে পাঠান। দর্শক, এই মেহের আফরোজ শাওন তিনি নিজে তো একের পর এক কুকর্ম করে গেছেন, আবার নিজের মা বাবাকে নিজেই অত্যাচার অবিচার করেছেন এবং তিনি একটার পর একটা নিজে বিয়ে করেছেন। তারপর শেষ পর্যন্ত নিজের বাবার বয়সী এক লোককে বিয়ে করে তিনি নিজে সংসার করার চেষ্টা করেছেন। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।